আচমকা যে কোনো প্ল্যানই আমার জন্য বেস্ট আর মেমোরেবল হয়। এই যেমন তারাপীঠ যাওয়া, অনেক মাস ধরে ভাবছিলাম তারাপীঠে যাব, তারা আমাকে পুজো দেবো, কিন্তু কিছুতেই প্ল্যান সাকসেসফুল হচ্ছিল না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকের ব্লগে আমার তারাপীঠ যাওয়া, কিভাবে ট্রেনের টিকিট বুক করলাম, কত টাকা নিল, কোন ট্রেনে গেলাম, কতক্ষণে পৌঁছালাম, ওখানে গিয়ে কোথায় থাকলাম, সেখানে থাকার জন্য আলাদা করে কত টাকা নিল, সমস্ত ইনফরমেশনই থাকবে। ও দিনটা আজকে শুক্রবার, সকাল এখন 8:30 বাজে। 4-5 ঘন্টার রাস্তা, ট্রেনে কি ধরনের খাবার পাবো না পাবো সবকিছু ভেবে আমি আর মা সকালবেলা একটু আলু সিদ্ধ ভাত খেয়ে নিলাম। সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম, কারণ 11টার সময় হাওড়া থেকে আমাদের ট্রেন। প্রথমে নোয়াপাড়া থেকে স্প্ল্যানেড আসলাম মেট্রো করে, তারপর স্প্ল্যানেড থেকে হাওড়া। এই মেট্রো হওয়ার সুবাদে আমাদের কিন্তু হাওড়া যাতায়াত করতে বেশ সুবিধা হয়। অ্যারাউন্ড 45 to 50 মিনিটস এর মধ্যে কিন্তু নোয়াপাড়া থেকে আমরা হাওড়া পৌঁছে গেছি। ট্রেন আসতে এখনো ঘন্টাখানেক মতো সময় বাকি আছে। ততক্ষণে আমি টুকটাক একটু শুকনো স্ন্যাক্স নিয়ে নিলাম, কারণ দুপুরবেলাটা তো অবভিয়াসলি খিদে পাবে, অনেকটা রাস্তা, আর বাড়ি থেকে আমরা সেরকম ভারী কিছু খাবার ক্যারি করিনি। এবার তোমাদেরকে ট্রেনের ইনফরমেশনটা দিই। সকাল 11টা 5-এ হাওড়া থেকে কবিগুরু এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে, যেটা রামপুরহাট যায়। সেই ট্রেনের স্লিপার কোচের টিকিটটাই আমি বুক করেছিলাম। কনফার্ম টিকিট বলে একটা অ্যাপস আছে, যেখানে আইআরসিটিসির আইডি দিয়ে তোমরা তোমাদের টিকিট বুক করতে পারবে। পার টিকিট আমার পড়েছিল 100 টাকা করে, মানে দুটো টিকিট 200 টাকা। এছাড়াও ট্যাক্স, কনভেনিয়েন্স চার্জ সবকিছু মিলিয়ে টোটাল আমার পড়েছিল 228 টাকা। আমাদের একটা কথা জানিয়ে দিই, যে কোনো দূরপাল্লা ট্রেনের টিকিট বুক করার জন্য আইআরসিটিসির আইডি থাকাটা কিন্তু ম্যান্ডেটরি। সেটা তোমরা যে কোনো অ্যাপস দিয়ে টিকিট বুক করতে পারো, কিন্তু আইআরসিটিসির আইডিটা থাকতেই হবে। ট্রেনটা কিন্তু হাওড়া থেকে একদম অন টাইম ছিল, তাই যথারীতি 3:30-র সময় আমরা রামপুরহাট পৌঁছে গেছিলাম। বেশ রোদ্দুর আছে আজকে বাইরে, দেখতেই পাচ্ছ। সো রামপুরহাটে আমরা পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা সোজা যাব তারাপীঠ। রামপুরহাটে ট্রেনটা দিয়েছিল 3 নম্বরে, তো সেখান থেকে ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বরে আসতে হবে, এবং 1 নম্বর স্টেশন থেকে বেরিয়েই তোমরা এরকম একটা জায়গা দেখতে পাবে, যেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছ। স্টেশন চত্বর থেকে বেরিয়ে তোমরা প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট দেখতে পাবে, যেটা সোজা তোমাদেরকে তারাপীঠ মন্দিরের সামনে নিয়ে যাবে। যদি তোমরা অটো ভাড়া করো, তাহলে অটোতে নেবে 50 রুপিস পার পার্সন, মানে এক একজনের 50 টাকা করে। আর অটোর মতোই আরেকটা গাড়ি আছে, যেখানে 12 থেকে 13 জন একসাথে যাওয়া যায়। তো সেই গাড়িতেই আমরা উঠেছিলাম, এবং সেটার ভাড়া নিয়েছিল 40 টাকা করে। তো তোমরা রামপুরহাট থেকে শেয়ারেও যেতে পারো, অথবা রিজার্ভ করেও যেতে পারো। রিজার্ভ যদি তোমরা করো যে কোনো গাড়ি, তাহলে ভাড়াটা অবশ্যই অনেকটাই বেশি পড়ে। তো আমরা শেয়ারেই গেছিলাম। রামপুরহাট থেকে তারাপীঠ পৌঁছতে অলমোস্ট আমাদের আধ ঘন্টা কি 45 মিনিট লেগেছিল। আর অলরেডি আমাদের অনলাইনেই বুক করা ছিল হোটেল, দেখতেই পাচ্ছ। হোটেলটার নাম মা উষা লজ। এরকমটা নয় যে তোমাদেরকে অনলাইনেই আগে থেকে হোটেল বুক করতে হবে। দীঘাতেও যেরকম হয়ে থাকে যে তোমরা সামনাসামনি রুম দেখে পছন্দ করে তারপর হোটেল বুক করতে পারবে, এখানেও তাই। আমি আগে থেকে অনলাইনে এই কারণেই হোটেলটা বুক করে রেখেছিলাম, যাতে ভারী লাগেজ নিয়ে আর এত রোদ্দুরের মধ্যে এদিক ওদিক কোথাও যেতে না হয়, তার জন্য। তো তোমরা অন স্পট গিয়েও করতে পারো। আর এটা হচ্ছে রুম, আমি ডবল বেডের একটা রুম বুক করেছিলাম। বেশ সাজানো গোছানো ছিমছাম একটা রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টিভিও রয়েছে, একটা ল্যান্ডলাইন রয়েছে, আর তার পাশে রয়েছে একটা আয়না। রুম লাগোয়া ছোট্ট খুব সুন্দর একটা ব্যালকনিও আছে। আশেপাশে যেখানে সেরকম কোনো ইমপ্রেসিভ ভিউ হয়তো নেই, বাট একটা ছোট ব্যালকনি দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তোমরা কখনো ব্যালকনিতে গিয়েও দাঁড়িয়ে কিছুটা সময় কাটাতে পারো। যখন আমরা রামপুরহাটে ছিলাম, তখনই হোটেলে ফোন করে দিয়েছিলাম যাতে আমাদের লাঞ্চের ব্যবস্থা করে রাখে, বিকজ আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। এখন বাজে সন্ধ্যে 7টা মতো। এখন আমি আর মা একটু মন্দির চত্বরের দিকে যাব, বিকজ আগামীকাল আমরা সকালে পুজো দেব, এবং আমরা ভাবছি একটু মাকে ভোগ দিয়ে পুজো দেব, যেটা ভোগ দেওয়া হয় মাকে। তো সেই বিষয়ে আর কি কথা বলতে যাব। আজকে সমস্ত কিছু ঠিক করে রাখবো, আর কালকে সকালে এসে আমরা মায়ের পুজো দেব। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব খুব একটা বেশি না, পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। মন্দির চত্বরের সামনে এসে তোমরা প্রচুর দোকান পাবে, এবং দোকানে প্রচুর পান্ডা বা পুরোহিত তোমরা পাবে, যাদের সাথে কথা বলে তোমরা কিভাবে পুজো দেবে, কখন পুজো দেবে, তোমাদের নাম গোত্র দিয়ে পুজো দেওয়া, সমস্ত কিছুই ইনফরমেশন তোমরা পাবে, এবং তারাই তোমাদেরকে পুজোর ব্যবস্থা করে দেবে। তো এরকমই একটা দোকানে আমরাও চলে আসলাম, এবং তারা মায়ের জন্য আমরা এখন একটা শাড়ি দেখছি। অনেকদিনের মায়ের ইচ্ছে ছিল যে শাড়ি দিয়ে তারা মাকে পুজো দেবে। তো সবকিছু কথাবার্তা বলে আমরা এখন
বেরিয়ে আসলাম দোকান থেকে। আমি আর মা এখন সোজা যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানের দিকে। ওখান থেকে আমরা যাব মন্দিরের দিকে। মন্দিরে আজকে আমরা ঢুকবো না, কালকে সকালে একেবারে মায়ের পুজো দেওয়ার সময় মন্দিরে যাব। আর শ্মশানটা একদম অন্ধকার দেখতে পাচ্ছ। আজকে যেহেতু শুক্রবার রাত, তাই খুব একটা যজ্ঞ বা সেরকম কিছু হচ্ছে না, কিন্তু শনি মঙ্গলবার অথবা কোনো রকম কোনো অমাবস্যা যখন থাকবে, যে কোনো অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে কিন্তু প্রচুর যজ্ঞ হয়। তোমরা যদি কখনো আসো, তোমরা আসলে বুঝতে পারবে, বিকজ আমি কৌশিকী অমাবস্যার সময়ে এসেছিলাম তারাপীঠ মহাশ্মশানে, তো আমি সেই সময়টা দেখেছি। কিন্তু এমনি সময় তোমরা শনি মঙ্গলবার ছাড়া অন্যান্য যে কোনো দিনেও দু একটা যজ্ঞ তোমরা দেখতেই পাবে। এখন যেমন এখানে দুটো যজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছ। চলে এসেছি আমরা মূল মন্দিরের দিকে, কিন্তু এই যে বাইরে জামা কাপড় পরে আছি, এই জামা কাপড়ে আর মন্দির চত্বরের ভেতরে যাব না, বাইরে থেকেই একটু প্রণাম করলাম। প্রচুর মানুষজনের ভিড়, যেহেতু কালকে শনিবার, তো শনি মঙ্গলবারে পুজো দেওয়ার জন্য অনেকেই আগের দিনে চলে আসেন, যেরকম আমরাও এসেছি। প্রণাম সেরে আমরা আবার চলেছি মেন রোডের দিকে, মানে মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই এই মন্দিরটা নজরে পড়লো। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর নিজেও একটু দাঁড়িয়ে প্রণাম করি। মন্দিরের এরিয়াটা থেকে বেরিয়ে যাচ্ছিলাম মেন রোডের দিকে, তখনই এই দোকানটা দেখতে পেলাম। আর দোকানের সামনে গরম গরম সিঙ্গারা ভাজছিল, তো মা আর আমি একটু দোকানে এসে বসলাম একটু সিঙ্গারা খাবো বলে। আর বেশ বড় সাইজের সিঙ্গারা, এক একটা সিঙ্গারার দাম 15 টাকা করে। রাত 8:30 মতো বাজে এখন। চলেছি আমরা হোটেলের দিকে। এখানে দেখতে পাচ্ছ তারাপীঠ মন্দির বলে লেখা রয়েছে, মানে ওই যে তারাপীঠ মন্দির লেখা রয়েছে ওই দিকটা হচ্ছে রামপুরহাটের দিকটা। তো হোটেলে চলে এসেছি, এসে আমরা আবারও একটু রেস্ট নিচ্ছিলাম। রাত 10:30 মতো বাজে এখন। রাতের ডিনারে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। তো যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেলেই আমরা ডিনারের কথা বলে দিয়েছিলাম। ভেজ থালি পার প্লেট নিয়েছিল 80 টাকা করে। আরো একটা কথা, হোটেলটা আমরা কিভাবে বুক করেছি অনলাইনে আর কত টাকা নিয়েছে স্টে করতে, সবকিছু আমি নেক্সট একটা ভিডিওতে বলে দেবো। তোমরা যদি আরো কিছু জানতে চাও ইনফরমেশন, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। নেক্সট ভিডিওতে আমি সেই ইনফরমেশন গুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল। আর হোটেল সংক্রান্ত সমস্ত যাবতীয় যা যা তথ্য আছে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত রাতের ডিনারটা শেষ করি, কারণ কালকে অনেক সকালে উঠতে হবে, সকালে উঠে পুজো দিতে হবে। আমার এই তারাপীঠ ট্যুরের যে ব্লগগুলো আসবে আপকামিং, সেগুলোতে তোমরা তারাপীঠের ব্যাপারে প্রচুর ইনফরমেশন পাবে। আমার তারাপীঠের ব্লগগুলো দেখার পর যখনই তোমরা নেক্সট তারাপীঠ আসবে, আই এম শিওর যে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, এতগুলো ইনফরমেশনই তোমরা পাবে। চ্যানেলে চোখ রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট তারাপীঠ ব্লগে।